প্রত্যাশা, কিছু আশা, কিছু ভালোবাসা, কিছু অঙ্গীকার, কিছু প্রত্যাশা, কিছু আশা, কিছু ভালোবাসা। আর হৃদয়ে হৃদয়ে ছুঁয়ে ছুঁয়ে আজ থাকনা সুলো ছন্দ, আনন্দ আনন্দ, আনন্দ আনন্দ। দু চোখ ভরা স্বপ্ন আমাদের, স্বপ্ন দেখার নেই তো শেষ। সারা বিশ্বে একদিন চলে যাবে শেষে আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। আর হৃদয়ে হৃদয়ে ছুঁয়ে ছুঁয়ে আজ থাকনা সুলো ছন্দ, আনন্দ আনন্দ, আনন্দ আনন্দ, আনন্দ আনন্দ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং পর্দায় যারা দেখছেন লক্ষ্যকোটি দর্শক, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান ঈদ স্পেশাল ম্যাগাজিন আনন্দ আনন্দ দেখবার জন্য। আমি মাহি বি চৌধুরী, আমার সাথে রয়েছে মাই বেটার হ্যাফ, আমি লোপা। আমাদের উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বাংলাদেশের লক্ষ কোটি দর্শক যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই চ্যানেল আইয়ের পক্ষ থেকে ঈদ মুবারক। এবং সেই সাথে যারা বাংলাদেশের বাইরে রয়েছেন, অর্থাৎ যারা বাংলাদেশে নেই অথচ বাংলাদেশ যাদের হৃদয়ে রয়েছে, সেই সমস্ত প্রবাসী ভাই বোনদেরও জানাই আমাদের আনন্দ আনন্দ অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য রয়েছে একটি মিউজিক ভিডিও এবং এই মিউজিক ভিডিওটি আমরা তৈরি করেছি চ্যানেল আইয়ের কিছু উচ্ছল প্রাণচঞ্চল তরুণ তরুণীদের নিয়ে, যারা চ্যানেল আইকে যেরকমভাবে জনপ্রিয় করেছেন একইভাবে নিজেরাও আজকে জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছেন। ভিজে যারা করছেন চ্যানেল আইতে, স্টেশন ভিজে হিসেবে কাজ করছেন, এখন নিউজে কাজ করছেন, এরকম কিছু ভিজে নিয়ে আপনাদের খুব পরিচিত এবং পছন্দের মুখদেরকে নিয়ে আমরা প্রথমে কিছুক্ষণ কথা বলবো এবং তারপরে তাদের নিয়ে তৈরি আমাদের মিউজিক ভিডিও দিয়ে আমাদের শুরু হচ্ছে আজকের আনন্দ আনন্দ অনুষ্ঠান। উর্মি এবং মিশু, অপু এবং আসিফ। ভিজে মানেটা কি? ভিজে, আচ্ছা, এটা কিন্তু ভিজে মানে কি? এটা কিন্তু চ্যানেল আইতে সবসময় কুইজ হিসেবে যায়। এখন আপনারা যদি আমাদেরকে অ্যানসারটা বলতে পারেন। আমি জানি না, আমিও জানি না। ভিজে মানে না জানাটা তো আমরা ভিজে মানেই জানি উর্মি, ভিজে মানে মিশু, ভিজে মানে আসিফ, অপু। এটা তো খুব পলিটিক্যাল একটা অ্যানসার হলো, ভেরি পলিটিক্যাল অ্যানসার। আমি একটু বলি, সুন্দর ঘোড়া নিয়ে যারা দৌড়ায় তাদেরকে জকি বলে, আমরা জকিদের খেলা দেখি। সো ইউ আর জকি। আর সুন্দর ভিডিও নিয়ে যারা দৌড়ায় তাদেরকে ভিডিও জকি বা ভিজে। এক্স্যাক্টলি। উর্মি কথা বলে কম, হাসে বেশি। এটা কি ট্রেডমার্ক? এটা উর্মির ট্রেডমার্ক? হাসি। তবে হাসিটা মনে হয় না খুব একটা খারাপ কিছু, হাসলে আয়ু বাড়ে। তো আমার মনে হয় যে হাসির জন্য সবাই বলে যে অনেকের মন ভাঙছো, মন ভাঙার মানে হচ্ছে মসজিদ ভাঙা। হাসি দিয়ে কিভাবে মন ভাঙা হচ্ছে আমরা একটু জানতে পারি? আমার হাসি দেখে স্ক্রিনে হয়তো অনেকে ভাবি হেসে দিয়ে আপনার মন ভেঙেছিল। Good answer. Asif, you should be in politics. ট্রাই করছি আপনার সাথে থেকে ট্রাই করছি। অপু ভাই হচ্ছে ভবঘুরে, সে মাঝে মাঝে গায়েব হয়ে যায়। মানে ধরেন স্কেজুল করা আছে যে আজকে রেকর্ডিং হবে, সকাল থেকে কোনো খবর নাই, কি ব্যাপার? সেন্ট মার্টিনে চলে গেছে অপু ভাই, অথবা বরিশাল চলে গেছে বাসে করে। আমার সম্পর্কে খুব বেশি জানে, বুঝলাম যে আমি কোনোদিনই সেন্ট মার্টিন দ্বীপে যাইনি। না, বরিশালে খুব বেশি যায়, বরিশালেও কখনো যাইনি। তবে যেটা সবচেয়ে আমরা বেশি বেশি বললে তো হবে না, রাজশাহী সবচাইতে বরিশাল। বেশি গেছি রাজশাহী। হ্যাঁ, রাজশাহী বরিশাল, এখানে বরিশাল আমি কখনো যাইনি, আমি আমার জীবনে কোনোদিন বরিশাল যাইনি। আচ্ছা, অপু কি একটা ভাব দেখানোর চেষ্টা করে খুব সিরিয়াস টাইপের কেউ? একটু অপু ভাই সিরিয়াস, শুধু স্ক্রিনের জন্য, দর্শকদের জন্য, আসলে আসল জিনিসটা আমরা জানি। আমাকে একটা জিনিস বলো, তোমরা অনেকদিন একসাথে কাজ করেছো, তোমাদের
দ্য ইউথ, তারুণ্য, তোমরা একসাথে অনেক কিছু করেছো, একসাথে তোমরা নতুন জিনিস দিয়েছো, নতুনত্ব দিয়েছো, দর্শকদের ভালোবাসা পেয়েছো, একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে উঠে এসছো। এই যে অনেক লট অফ অ্যাচিভমেন্টস, একটা একসাথে কালেকটিভ অ্যাচিভমেন্ট। 20 বছর পরে, লেটস সে ঈদের সময় অথবা যে কোনো সময়, 20 years from now, উর্মি এবং মিশু, হাউ ডু ইউ পিকচার দিস টু বয়েজ? 20 বছর পর ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? আসিফ ভাইকে আমি 20 বছর পরে এরকমই সো ইয়াং, চিরতরুণী দেখবো আমার মনে হয়। একটা বুড়ি হবে না সামনে দিকে? বুড়ি হবে না, এখন মনে হচ্ছে একা আছে, তখন হয়তো সঙ্গে মনের মানুষ থাকবে। আমার মনে হয় 20 বছর পরে যদি আমি অপু ভাইকে হঠাৎ করে দেখি, অপু ভাই মোটামুটি একটা অপ্রকাশিত একটা কবিতার বই হাতে থাকবে, তার নিজের লেখা, আচ্ছা, এবং কবিতা সে লেখা। মোটামুটি গৃহ ছাড়া এবং প্রবাবলি রাজশাহীতে কোথাও বাসা বাঁধবে। তারপর রাজশাহী কোনো স্টোরি আছে মনে হয়? রাজশাহীতে আমার শ্বশুর বাড়ি, এখান থেকেই ঠিক বুঝতে পারছি না, মিশু ঠিক সহ্য করতে পারছে না। সহ্য করতে পারছে না। আমি ওর নিজের মুখ থেকে বলাতে চাচ্ছিলাম ওর ম্যারিটাল স্ট্যাটাসটা কি, ও বলে ফেললো। আচ্ছা, আর আর এই এরকম ওকে কিভাবে দেখবো আমরা? মিশু অথবা উর্মির এই হাসি, আমি বলবো আমি এরকম সুন্দর হাসি নিয়ে, সুন্দর সংসার সুখের হয় রমণীর গুণে, খুব ভালো একজন রমণী, তার মনের মানুষকে নিয়ে। বলতেই হচ্ছে, মিশু যখন অনেক বলছে তখন একটু বলি যে আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা একটা নাটিকার মতো একটা আয়োজন করেছি, এবং সেখানে আমাকে একটা ক্যারেক্টার দেওয়া হয়, আমি বাবা হই, মিশু বিকেম মাই ডটার। এবং সেই আয়োজনটিতে আমি পান খেয়েছিলাম 30টার ওপর, আর মিশুকে মা বলে ডেকেছি 120 বারের ওপর। কিন্তু মিশুর সাথে সেই যে মা বলে ডেকে ফেলেছিলাম, এরকম একটা ব্যাপার। 20 বছর পর তার বাবাকে হয়তো বা সে এরকমই থাকবে। প্লিজ অপু ভাই থাম, আমার খুব কান্না পাচ্ছে। আমি খুব নিরিবিলি জায়গা পছন্দ করি, এরকম কিছু ব্যাপার নিয়ে তো সে বলছে। আমাদের এখানে আসবার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের এই উপস্থিতি আমাদের সবাইকে আনন্দ দিয়েছে। তোমাদের সবাইকে আমার এবং আমার অর্ধাঙ্গিনীর পক্ষ থেকে ঈদ মোবারক। আপনাকে এবং আপনার অর্ধাঙ্গিনীকেও জানাচ্ছি ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। বদলে যাবে পৃথিবী, বদলে যাব আমরা, নতুন কোন ঈদ উৎসবে। আজ থেকে 20 বছর পরে সেদিনও কি দেখবে তোমরা এভাবে চ্যানেল আইকে? অনুরাধাটা কলেজ থেকে হয়ে যাবে সংসারী, অপুটাকে করবে না টেলিফোন, উঠতি কোনো তরুণী, থাকিবাজ আসিফটা পাবে না খুঁজে, খোলা কোনো খালি প্রান্ত, ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ, খোলা মাঠ ভরে যাবে ইমারতে। সেদিনও কি বাংলাদেশে আজকের মতো কারবে আভাস? তুমি কি কখনো ভেবেছো একা এদেশে তোমার, এদেশ আমার? তুমি কি কখনো শুনেছো কান্না ঈদের দিনে বুক থেকে? তুমি কি কখনো ভেবেছো একা এদেশে তোমার, এদেশ আমার?
চ্যানেল আইয়ের ঠিকানাতে। ঈদ আসুক বাংলাদেশে, প্রতিটি ঘরে ঘরে। তুমি কি কখনো ভেবেছো একা এদেশে তোমার, এদেশ আমার? তুমি কি কখনো শুনেছো কান্না ঈদের দিনে বুক থেকে? তুমি কি কখনো ভেবেছো? দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠানে এবারে পর্ব রয়েছে নৃত্যকলা, নাচ। কিন্তু নাচের আমি কিছু বুঝিও না, নাচতেও পারি না, নাচাতেও পারি না। সুতরাং এ ব্যাপারে আমার কিছু একটা বলবার নেই। এই আমরা ব্যাপারে আসলে আমাদের এখন এই পর্বে একটা নাচ রয়েছে। নাচটা কম্পোজ করেছে নাদিয়া এবং লিখন। নাচটা আমরা করেছি একটা গল্প ভিত্তিক নাচ।
আনন্দ, ঈদ মানেই ফ্যাশন। যখন আমরা ছোট ছিলাম, বেশ ছোট, তখন কিন্তু ঈদে ফ্যাশন জিনিসটা পুরোপুরি মাথায় ঢোকেনি। তারপরে যখন আস্তে আস্তে একটু বড় হলাম, এই ধরেন সুইট 16, তখন থেকে ফ্যাশন জিনিসটা মাথায় ঢোকা শুরু করলো। তখন কিন্তু আর বলি না যে ঈদে ফ্যাশন করব, বলতাম ঈদে মাঞ্জা মারতে হবে। আর তাই আজকে আমরা কিছু মাঞ্জা মারা উচ্ছল তরুণ তরুণদেরকে নিয়ে আমাদের ফ্যাশন শোটা সাজিয়েছি। আপনারা বলতে পারেন ঈদ স্টাইল অ্যান্ড শো, অথবা চলুন আমরা বলি এটাকে ঈদ মাঞ্জা শো। তো লেট আস এনজয় আওয়ার ঈদ মাঞ্জা শো। দর্শক মণ্ডলী, পাল্টে যাচ্ছে সময়, এগিয়ে যাচ্ছে দিন। লাইফ ইজ অন দ্য ফাস্ট লেন। এত তাড়াতাড়ি সময় এগোচ্ছে যে আমরা ঠিক ধরে রাখতে চাচ্ছি সময়কে, কিন্তু ধরে রাখতে পারছি না। কিন্তু তারপরও আমার দাদা, আমার বাবা, তারপর আমরা, সময় পাল্টে গেলেও উই হ্যাভ ইনহেরিটেড দ্য সেম কালচার, দ্য সেম কাস্টম, দ্য সেম অ্যাটিটিউড। একই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে নিয়ে এসেছি। কিন্তু এর মধ্যে যেন একটা পার্থক্য রয়েছে। যেরকম আমি যখন আমার শ্বশুর সাহেবের সাথে তার প্রেমের কাহিনী শুনি, আমি যেরকম আমার শ্বশুরের কাছে তার গল্প শুনে মনে হয় এটা একটা রূপকথার গল্পের মতো শোনায়। পছন্দের সেই পুরনো হারানো দিনের গানগুলো, ছায়াছবির গানগুলোকে আমরা নিয়ে আসবো। একই থাকবে সুর, একই থাকবে কথা, শুধু পাল্টে যাবে নায়ক আর নায়িকা। নায়কের চরিত্রে কে আছে? নায়কের চরিত্রে অভিনয় করবে আমাদের আজকের আধুনিক শাহেদ, আর নায়িকার চরিত্রে থাকবে নতুন সহস্রাব্দী সুন্দরী মোনালিসা।
কাছে এসো যদি বলো, তবে দূরেই কেন থাকো? ভালো লাগে যদি বলো, তবে তোমার পাশে রাখো। আমি থাকবো নাকি চলে যাব, তুমি নতুন করে ভেবে দেখো। কাছে এসো যদি বলো, তবে দূরেই কেন থাকো? যেও না সাথী, যেও না সাথী, ও যেও না সাথী, চলেছ একলা কোথায়? পথ খুঁজে পাবে না তো শুধু একা। যেও না সাথী, ও যদি দুই বন্ধুর মধ্যে একজন ডাক্তার হন আর একজন ইঞ্জিনিয়ার হন, তাহলে তাদের মধ্যে সারাক্ষণ একটা ঠান্ডা লড়াই চলতে থাকে। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার হন, তাহলে তো কথাই নেই। আজকে সেই জন্য আমরা এই আমাদের সম্মানিত অতিথিদের মধ্যে থেকে একজন চিকিৎসক এবং একজন প্রকৌশলীকে এখানে নিয়ে এসেছি। আমরা উই উইল হ্যাভ দেম পুলিং ইচ আদার্স লেগ, কিন্তু ইটস নাথিং সিরিয়াস। আমি প্রথম পরিচয় করিয়ে দিচ্ছি, প্রকৌশলী জনাব এফআর খান সাহেব, ইঞ্জিনিয়ার এফআর খান, এবং আমার আরেক দিকে রয়েছেন ডক্টর নাজমুল হুদা বিপ্লব, ডক্টর বিপ্লব। এবং এই দুজন তারা বিতর্ক করবেন, বিতর্ক নয়, তারা যুদ্ধ করবেন। এই যুদ্ধে কোনো তলোয়ার থাকবে না, কোনো লাঠি সোটা থাকবে না, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে ইঞ্জিনিয়ার্স আর বেটার দ্যান দ্য ডক্টরস, এবং আপনাকে প্রমাণ করতে হবে দ্য ডক্টরস আর বেটার দ্যান দ্য ইঞ্জিনিয়ার্স। আপনাদেরকে আমি কিছুক্ষণ সময় দেব। এই সময় আপনারা চিন্তা করবেন যে আপনারা কার বিরুদ্ধে কি বলতে চান, এবং সেই সময়ের মধ্যে আমরা একটা ছোট আবৃত্তি শুনব। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই কবিতাটি লিখেছিলেন, সেদিনকার সেই ভূস্বামীরা কিন্তু আজও আছে, আর নির্যাতিত উপেক্ষিত উপেনরা তারাও আছে, শুধু পাল্টে গেছে প্রেক্ষাপট। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর, আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনে রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে, প্রস্থেও দিকে সমান হইবে টানা, ও ওটা দিতে হবে। কহিলাম তবে, বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে, করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সব
সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ। বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠে তাড়াতাড়ি ছুটি আম কোড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারই চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত তারি কলরব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনে বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি আম, ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু ভেসে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আখি জলে ভাসি। এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। মোটামুটি প্রস্তুত? আপনিও প্রস্তুত? জি। আমরা প্রথমে সময় দেব ইঞ্জিনিয়ার সাহেবকে। আপনাকে বলতে হবে যে আপনারা ডাক্তারদের থেকে ভালো। আমরা ছোটকালে যখন রচনা লিখতাম তখন দুটো কমন রচনা ছিল, একটা হলো গরুর উপরে রচনা, আর একটা হলো আমার জীবনের লক্ষ্য। তার ভিতরে অনেকে লিখতেন যে বড় হয়ে আমি ডাক্তার হব এবং গ্রামে গিয়ে আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেবো। অবশ্যই প্রথম থেকে একটু পয়সার কম থাকে, তো রোগী আসলে পরে খুব আদর করে যত্ন করে দেখেন, আসেন আসেন। টেস্ট কি বেশি বেশি দেন? একদম একটা লিস্ট আর বলে দেন যে শুনেন যে কোনোখান থেকে করাবেন না, অমুক অমুক জায়গা থেকে করাবেন। সেখানে কিন্তু ওনারা মোটামুটি এত পার্সেন্টে এত পার্সেন্টে, তো আমাদের থেকে ভালো ক্যালকুলেশন করে নেন। আচ্ছা, তারপর যখন টেস্ট রিপোর্ট চলে আসে, রিপোর্ট দেখে ওনারা খুব গম্ভীরভাবে বলেন যে চিন্তারই কিছু আছে। এখন যে প্যাথোলজি যে পাঠিয়েছে তাদের মোটামুটি রিপোর্ট আগে থেকে টাইপ করাই থাকে আর কি। তো অনেক সময় দেখা যায় যে রক্তের রং হলুদ এরকম রিপোর্ট চলে আসছে। তখন রোগী একটু ইন্টেলিজেন্ট হয়ে জিজ্ঞেস করেছে, ডাক্তার সাহেব টেস্টের রিপোর্ট এরকম আসলো কেন? তখন খুব গরু গম্ভীর্যভাবে বলেন, দেখুন আপনার স্পন্ডালাইসিস ক্রাইসিস ইন হেপাটাইটিস হয়েছে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলী। তো ডক্টর বিপ্লব ওনার কথা বোঝাচ্ছে যে আসলে ডাক্তার সাহেবরা শুধু বায়োলজিতে ভালো তা নয়, আপনারা অঙ্কেও খুব ভালো। আপনি আপনার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাচ্ছেন। ডাক্তারিতে মানুষের ভালোবাসা পাওয়া যায়, এটা খুবই সত্য কথা। এটার উদাহরণ অনেক আছে। আর ইঞ্জিনিয়ার তো পাওয়া যায় না কথাটা ঠিক না, কিন্তু পাওয়া যায় পার্সেন্টেজ, বখরা, উপরি, এগুলি। ইঞ্জিনিয়ার হওয়ার পর কি হয়? ইঞ্জিনিয়ার হওয়ার পর কন্ট্রাক্টরের সাথে
পার্টনারশিপের ব্যবসা শুরু করেন এবং শুরু করার পর হয় ওনাদের কি অবৈধ অর্থে বাড়ি গাড়ি শাড়ি। শাড়ির কথা এই জন্য বললাম, নারী বাদ দিলেন কেন? বাড়ি গাড়ি শাড়ি নারী, শাড়ির প্রসঙ্গে আসলো সেইভাবে যে শাড়ি কথাই প্রসঙ্গে আসলো কারণ পাশ করার সাথে সাথে যেহেতু অবৈধ অর্থ আছে সাথে সাথে বাবিও এসে যান। আর ডাক্তারদের কি করতে হয়? দিনের পর দিন গ্রামে পড়ে থেকে মানুষের সেবা করতে হয়, তখন নিজের বিয়ের কথা চিন্তা করতে পারে না। যেমন ধরেন আমার কথাই, বয়স 35-40 হয়ে যাচ্ছে, এখন বিয়ে হচ্ছে না, এখন পর্যন্ত আমি বিয়ে করতে পারলাম না। মঞ্চের সামনে একজন পটেনশিয়াল ব্যাচেলর আপনাদের সামনে রয়েছেন। আসলে সুন্দরী মহিলারা ডাক্তারদের থেকে ইঞ্জিনিয়ারই বেশি পছন্দ করে। অবশ্যই অবৈধ টাকা থাকে এবং পার্সেন্টেজের পরিমাণটা বেশি থাকে। এবং উনি পার্সেন্টেজের কথা যে বলছেন, ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের 4 বছর লাগে না পার্সেন্টেজ হিসাব করতে, তাদের 4 সেকেন্ড লাগে পার্সেন্টেজ হিসাব করতে। রাস্তা গর্ত হয়ে যাচ্ছে, বিল্ডিং ফেটে যাচ্ছে, ওভারব্রিজ ধসে পড়ছে এবং যেসব বড় বড় ব্রিজ সেইগুলো 2-3 বছরের মাথায় পড়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসেরই একটা লাইফ স্প্যান আছে, লাইফ স্প্যান পরে ভেঙে যায়। আর যে তার আগে ভাঙে সেটার জন্য দায়ী কারা জানেন? সত্যি সত্যি উনি ঠিকই বলেছেন। একবার একটা এরকম কলাপস করেছিল, দেখা গেল কে বানিয়েছে? একজন কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের নাম কি? স্যার ডক্টর বিপ্লব চৌধুরী। অনেক ডাক্তাররা ডাক্তারি ছেড়ে এখন কন্ট্রাক্টরি করছেন। এটা আরেকটা বড় পয়েন্ট। কিন্তু আমার মনে হয় আমরা এখানে আপনাকে শেষ করছি, আপনি আরো সময় পাবেন। উনি আরো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে, অনেক ডাক্তার আছেন ডাক্তারি পাস করার পর ডাক্তারি করেন না, ব্যবসা করেন। কিন্তু ডাক্তার 2-4 জন যে খারাপ হয়ে যায়, কারণ উনি যেহেতু ডাক্তারি লাইন থেকে চলে গেলেন, উনি তখন ইঞ্জিনিয়ারের মতো হয়ে যান। আসলে তখন ওনার সাথে ওনার সম্পর্কটা ওই রকম হয়ে যায়, যেটাতে লেনদেন সহজ হয়। আর ইঞ্জিনিয়ারদের তো পরিচিতি আছে, এটা এক্স পার্সেন্টেজ হিসাবে। সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার পাবেন এত, ডিভিশনাল ইঞ্জিনিয়ার এত পার্সেন্ট, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এত পার্সেন্ট, এত কিছু আপনি জানেন কিভাবে? আর এখানে এটা ওপেন সিক্রেট। আমার শুধু সাদা পতাকা দেখা যাচ্ছে এখন। লাস্ট শুধু আমার একটা কথাই বলার আছে, যদিও আমাদের ধর্মে পুনর্জন্ম সমর্থন করে না, তাও আমি বলছি যদি আবার আমি কখনো সুযোগ পাই তাহলে অবশ্যই ডাক্তার হব, কখনো ইঞ্জিনিয়ার হব না। আর একজন ইঞ্জিনিয়ার কিন্তু এমনি ডাক্তার হতে পারে, কারণ পিএইচডি করলে ডক্টর হয়ে যায়। এর ভেতরে যে কথাগুলো তারা বলেছেন অবশ্যই এখানে কিছু সত্য তো থাকেই। আর দুর্নীতির কথা আমরা শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ারকে বলে লাভ নেই, সমাজে এমন কোনো পেশা নেই যেখানে দুর্নীতি নেই। দুর্নীতিকে সমস্ত পেশা থেকে আমাদেরকে উঠিয়ে আনতে হবে। শুধুমাত্র চিকিৎসক এবং ইঞ্জিনিয়ারদের কথা আমরা এখানে আজকে শুনলাম আনন্দ পাওয়ার জন্য, শুধু এর চাইতে বেশি কিছু নয়। আমি দুজনকে একসাথে বিজয়ী ঘোষণা করছি। চ্যানেল আই আনন্দের পক্ষ থেকে লাল ফুলগুলো মনে হয় ডক্টর বিপ্লবের জন্য দেওয়া উচিত। এখনো বিয়ে হয়নি, আপনার জন্য আরেকটি ফুলের শুভেচ্ছা। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। যে আজকে এই যে আমাদের ঈদের আনন্দ, যে আমরা সবাই ঈদের আনন্দ করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা সত্য সেটা হচ্ছে আমাদের দেশের এখনো লক্ষ কোটি শিশু রয়েছে যারা এই মুহূর্তে, আপনারা তো এই আলোর নিচে, ঝলমলে আলোর নিচে আমরা এখানে শুটিং করছি, কিন্তু আমাদের লক্ষ কোটি শিশু রয়েছে যারা এখন হয়তো ফুটপাতে ঘুমাচ্ছে, যারা হয়তো বা প্রতিদিনই রোজা করছে, শুধু রমজান মাস ছাড়াও তারা রোজা করছে। এরকম অনেক শিশু রয়েছে, তাদেরকে ফেলে রেখে আমাদের আনন্দ কতটুকু পূর্ণ হবে, এরকম একটা চিন্তা নিয়ে আয়ুব বাচ্চু আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন। এবারে ঈদে আয়ুব বাচ্চু স্পেশাল। জীবনটা বড় সুন্দর, জীবন অনন্য বর্ণময়, জীবনটাকে ভালোবাসবো এসো, জীবনটাকে ভালোবাসতে হয়, জীবনটা বড় সুন্দর, জীবন অনন্য বর্ণময়।
প্রথম কান্না থেকে প্রথম হাসি, এই তো জীবনের ছোট্ট সময়। কুড়ি থেকে ফুল আর ফুল থেকে গন্ধ, জীবনটা এমনই ছন্দময়। জীবনটা বড় সুন্দর, জীবন অনন্য বর্ণময়। জীবনটা হলো স্বপ্ন, স্বপ্ন ভেঙে গেলে জীবন সে নয়। জীবনটাকে ভালোবাসবো এসো, জীবনটাকে ভালোবাসতে হয়। জীবনটা বড় সুন্দর, জীবন অনন্য বর্ণময়। জীবনটা বড় সুন্দর, জীবন অনন্য বর্ণময়। জীবনটাকে ভালোবাসবো এসো, জীবনটাকে ভালোবাসতে হয়। জীবনটা বড় সুন্দর, জীবন অনন্য প্রিয় দর্শক, আজকে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মধ্যে আমরা একজন পুরুষ, একজন মহিলা এবং একজন দম্পতিকে নির্বাচন করব, যারা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের দৃষ্টিতে সবচেয়ে দৃষ্টিনন্দন পোশাকে আবির্ভূত হয়েছেন। এক্স্যাক্টলি, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন, তারা নাম্বার দেবেন আপনাদেরকে এবং এই নাম্বারের দৌড়ে বিচারক মণ্ডলীদের চোখে যারা শ্রেষ্ঠ নির্বাচিত হবেন তাদের জন্য পুরস্কার রয়েছে। ঢাকা, কক্সবাজার ঢাকা দুটো টিকিট রয়েছে, আরেকটা টিকিট রয়েছে ঢাকা উজবেকিস্তান ঢাকা রিটার্ন টিকিট, সেটা কাপলের জন্য রয়েছে। আমি রূপমকে ডাকবো বিচারকদের। হ্যাঁ, তারা বিজ্ঞ বিচারক মণ্ডলী, বয়সে ওনারা তরুণ হলেও প্রত্যেকে যা যা নিজ নিজ পেশায় অবশ্যই ওনারা বিজ্ঞ অভিজ্ঞ। আপনারা তো নাম্বার দিয়েছেন, এখন আপনাদের নাম্বার কে দেবে? দর্শক দেবে। আজকে আমাদের এই প্রতিযোগিতা না করে আমার মনে হয় আপনারা আমার মনে হয় তারা যদি তাদের নিজেদের একটু পরিচয়টা দিয়ে দেয়, আমরা পরিচয়টাকে দিয়ে দেন। ভালো হয়। আমি শাহরুখ শহীদ পামের, আমরা হেনরিজ হেরিটেজের। আমি নাহিন, বিউটিশিয়ান বায়োটেক। আমি শাহরুখ আমিন, আমার বুটিকের নাম আলমিরা। সবচেয়ে দৃষ্টিনন্দন পুরুষ আজকে আপনাদের দৃষ্টিতে, তার নাম ঘোষণা করবার জন্য আমি নাহিনকে অনুরোধ জানাচ্ছি। পুরুষের নাম ঘোষণা করছে নাহিনেরই ঘোষণা করা উচিত। বেস্ট মেল শাহিন, মিস্টার শাহিন। দুটো প্রশ্ন করতে পারি আপনাকে? আপনার হাতে রাখেন এটা। আপনার অনুভূতি কিরকম? আপনার মনে হচ্ছে যে আপনি কখনো মডেলিং করেছেন জীবনে? এই লাইনেরই লোক না আপনি? না। তাহলে আজকে আপনাকে বেস্ট, সবচেয়ে বেস্ট ড্রেস, ওয়েল ড্রেস পার্সন দিয়ে দিল, আপনার কেমন লাগছে? খুব খুশি লাগছে। খুব খুশি লাগছে। মনে হয় কালকে অভিনয় নেমে যেতে পারেন? হিরো হিরো লাগছে একটু একটু? লাগছে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সবচেয়ে ওয়েল ড্রেস লেডি আজকে যিনি আছেন, মিসেস সঙ্গীতা খান। মিসেস সঙ্গীতা খান, প্লিজ আপনার অনুভূতি কিরকম একটু বলেন। I never thought of it actually. আমি কোনোদিন ভাবিও নি, এতক্ষণ ধরে বসে বসে তোমার আপনাদের অনুষ্ঠান দেখছি, এত ভালো লাগছে। না, আমাকে তুমি করে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বাট আমি স্বপ্নেও ভাবিনি এরকম একটা কিছু হয়ে যাবে। স্বপ্নেও ভাবেন নাই? খুব ভালো লাগছে। আপনার জামাই আপনাকে জীবনে বলে নাই?
আমরা আশা করেছিলাম জামাইয়ের অন্তত জীবনে একবার বলা উচিত ছিল। বলেছে অবশ্যই। আমাদের ডিজাইনারের চোখে আপনি সবচেয়ে সুন্দর আজকে। She is wearing a very lovely sari, silker উপর hand embroidery করা I think, and wearing a pearl set. I think that's why I like her. Beautiful. That's Excellent. beautiful. You like her? Very much. Well, does it matter? Okay, no problem. Thank you. এটার আপনার পুরস্কারটা আমার মনে হয় যিনি আপনাকে যার দৃষ্টিতে আপনি আজকের অনুষ্ঠানে শ্রেষ্ঠ। ধন্যবাদ আপনাকে। আমাদের এবার শেষ পুরস্কার যেটি রয়েছে সেটা হচ্ছে শ্রেষ্ঠ দম্পতিদের জন্য। আমি শাহরুখ শহীদকে অনুরোধ করব সেটা এখন জানানোর জন্য। তো প্রথম শর্ত যে আপনাকে মানতে হবে আপনারা আমাকে সাথে নেবেন। আসলে কাউকে খারাপ বলা যাবে না। তো হয় কি যে অনেক সময় কোনো একটা বিষয় ভালো লেগে যায়, সেটা হচ্ছে যে আমরা দেখি যে পার্টিতে হাজব্যান্ড ওয়াইফ দুজন হয়তো খেয়াল করেন না যে একজন আরেকজনের সাথে কি মানাচ্ছে না। তো ভূমিকা না যেয়ে বোধহয় নাম বলে দেওয়া ভালো। নামটা তুমিই বলো। Best couple, Mr. Shahid and Irene. তো আপনার কেন মনে হলো যে বেস্ট কাপল ওনার হয়েছেন? আমরা প্রায় দেখি সুন্দরী মহিলা গেলে আমরা তার দিকে তাকিয়ে থাকি, আর পুরুষের দিকে তাকাই হয় না। তার দোষ কিন্তু আমাদের না। তাহলে আজকে সুন্দর পুরুষের দিকে সবার তাকানো উচিত বলতে চান? দুজনকে, এই জন্যই তো কাপল হচ্ছেন তারা। আর আপনারা স্বামী স্ত্রী মিলে দুজনের একসঙ্গে এই অ্যাচিভমেন্ট, এটা এর আগে আর কোনো ঘটনা ছিল? হ্যাঁ, আমাদের দুটো ছেলে আছে। That's another achievement. Thank you. Thank you very much. Thank you very much. আপনার পুরস্কারটা আমার মনে হয় আপনাদের দিয়ে দেওয়া উচিত। কষ্ট হচ্ছে, তারপরে দিয়ে দিচ্ছি। আমাদের নির্বাচক মণ্ডলী বলেছেন যে দুজনকে একসাথে মানানসই হতে হয়, খুব সুন্দর লাগতে হয়। কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবনে, আপনাদের ঠিক নয়, আপনাকে পুরুষ পক্ষ সমর্থন করতে হবে। স্ত্রীর ব্যক্তিগত জীবনে একটা আর কি যে ঝগড়াগুলো দৈনন্দিন ঘটনা, শুধু ঝগড়া আমরা চাই না, আমরা চাই যে আমরা আমাদের পক্ষ সমর্থন করব, আপনারা আপনাদের পক্ষ সমর্থন করবেন। যে আপনাদের বিরুদ্ধে যত পয়েন্টস আমরা পারি আমরা স্ত্রীদের বিরুদ্ধে দেব, আর স্ত্রীরা আমাদের বিরুদ্ধে যত পয়েন্টস পারো তোমরা আমাদের বিরুদ্ধে দিতে পারো। কাম অন দিস সাইড। তাহলে আমি ওনার পক্ষে চলে যাই, আপনাদের পক্ষে। আমাদের সময় খুব একটা বেশি নেই। স্ত্রীর বিপক্ষে আপনার কি কি অভিমত রয়েছে? আসলে অনেক বেশি অভিযোগ নেই, তবে অল্প কিছু অভিযোগ আছে। সেটা হয়তো আমি নিজে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছি। অনেক সময় বাইরে থাকি, বাইরে থাকলে হয়তো ফোন করলে জিজ্ঞেস করা উচিত তুমি কখন আসবে, না জিজ্ঞেস করে তুমি কোথায় আছো। কোথায় আছো? সন্দেহ প্রবণতা একটু বেশি। না, কোথায়? আচ্ছা, আমরা বলে নেই, আপনি আমরা বলে বলেন। নেই, আচ্ছা, সন্দেহ প্রবণতা বেশি। হয়তো বাসায় আসার পরে বার হওয়ার ইচ্ছা হয় না, কারণ সারাদিন অফিস করে অনেক টায়ার্ড লাগে। ঘুরে ফিরে আসি, তখন টায়ার্ড লাগলে তখন অবশ্য অন্য একটা সিচুয়েশনের সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে একটু সেলফিশনেস বেশি। সেলফিশ, 1 নম্বর সেলফিশ, 2 নম্বর সন্দেহপ্রবণ, 3 নম্বর ঝগড়া করতে মেয়েরা সবসময় ঝগড়া শুরু করে। কিসের থেকে এটা বের হলো? না মেয়েরা মানে স্ত্রীরা একটু বেশি সেলফিশ হয় না, যে ছেলেদের সাইডটা না চিন্তা করে। আমরা বলবো যে হাজবেন্ডরা ও যেটা বললো ক্যাটালিস্ট হিসেবে, হ্যাঁ, তো বন্ধু ডাকলে তো ঠিকই দৌড় দিয়ে চলে গেল। হ্যাঁ, এখন বউ তো সারাদিন বাসায় থাকে, রাইট? যদিও আমি চাকরি করি, কিন্তু হাফ বেলা আমি একটা স্কুলে আছি। সেটা তো আরেকটা ব্যাপার আছে। হ্যাঁ, যেমন নাকি ধরেন কোনো বাচ্চার কিছু হলো, ফার্স্ট কোথায় ও বলে যে হয়েছে বাচ্চারা সারাদিন চাকরি নিয়ে ব্যস্ত থাকো, হ্যান ত্যান, চাকরি ছাড়ো। অবশ্য একটা বড় কমপ্লেন আছে, সেটা হলো সুইমিং পুলে বা কোথাও ফোন যদি রেখে যাই, হয় আমি তো অবশ্যই টেলিফোন নিয়ে আমি মোবাইল নিয়ে তো ফোনের মধ্যে ওই সুইমিং পুলে নামতে পারবো না, গোসল করতে পারবো না। তো একবার ফোন বাজলো, হয়তো আমি অবশ্যই ফোন রিসিভ করলাম না, তারপর সে করতেই থাকবে। আমি এসে দেখলাম 30 মিসড কল, নাম্বার একটা। তাহলে তখন কি আপনার কি অনেক ইম্পর্টেন্ট কিছু থাকে? তুমি বন্ধ করে যাও না কেন? তো বন্ধ করে গেলেই তো হয়। আমি দেখতে চাই কি আমাকে ফোন করলো। হ্যাঁ, কি দেখতে চাই কি কেন ফোন করলো। তাহলে আপনার সন্দেহ প্রবণতা বেশি, জামাই একটু বেশি হ্যান্ডসাম দেখে। ঠিক বললেন না আপনি, ডেফিনেটলি। তো এটা যদিও বলে তাহলে তো আমিও বলতে পারি, বাসায় এসে ফার্স্ট কাজ হয় আমার মোবাইলটা চেক করা, কটা কল আসলো, আমি কাকে করলাম। তো তাহলে তো ঘটনাটা কি? ঘটনাটা কি? সে আমাকে বলে আমি কিভাবে চেক করে আমি পারি না, আমাকে দেখা দাও। এটা এখন বললে হবে না তো। আচ্ছা, ছেলে বন্ধুরা একসাথে কোথাও আড্ডা মারতে গেলে স্ত্রীদের এত আপত্তি কেন হয়? এইটা তোমার বারবার মনে হচ্ছে কেন? এটা আপনি ঠিক বললেন। এটা কিন্তু একেবারে ঠিক কথা না। টাইম ফ্যাক্টরটা আছে। বন্ধু বউরা সবাই একসাথে আড্ডা মারলেই তো হয়। বন্ধুরা একদিন আড্ডা মারলো, বন্ধু বউরা একদিন আড্ডা মারলো। সেটাই তো চাই, কিন্তু একতরফা হয়ে গেলে কেমন করে হবে?
সন্ধ্যার পরে তার একা বেরোতে চাচ্ছে না। উনি কিন্তু এদিক দিয়ে বেশ ভালো কথা হ্যাঁ বলছেন। মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। আসলে আসলে বেরোতে চাচ্ছেন না কথাবার্তা একা। শুরু করলে শেষ পর্যন্ত আক্রমণ সবসময় ছেলেদের উপরই পড়বে। না না আক্রমণ ছেলেদের উপর পড়ে কিন্তু কথাটা কিন্তু এখানে একটা পয়েন্ট আছে। ও কিন্তু বলছে সন্ধ্যার পরে কিন্তু দর্শক মণ্ডলী আস্তে আস্তে আমার স্ত্রীর অরিজিনাল চেহারা বেরিয়ে যাচ্ছে, আপনারা একটু এনজয় করুন। থ্যাংক ইউ। আরেকটা কমপ্লেন আছে কিন্তু আমার, অনেক রাত করে বাসায় ফিরলো, এসেই তো কম্পিউটারে বসে যায়। আমার তো মনে হয় ফার্স্ট ওয়াইফ কম্পিউটার। তার মানে ব্যবসা বাণিজ্য কাজকর্ম ঠিক করে করতে দেয় না, অথচ মাসের শেষে টাকাটাও ঠিক মতো চাই। হ্যাঁ এটা তো করছি তো। এই কি আপনি বলেছেন? আপনি বলেছেন? দ্যাট ইজ কারেক্ট। অনেক কাইন্ড ইনফরমেশন আমি নিজেও কিন্তু আই করি। নিজে আয় করে জীবনে নিজে আয় করেন তো এটা তো এক্সট্রা সেভিংস, আর তো কিছু না। একটা জিনিস দেখতে পাচ্ছি আপনি কথা বলার সময় খুব ফিঙ্গারটা পয়েন্ট করে, এটা অবশ্য মানে দৃষ্টিকটু লাগতে পারে। আপনাকে কি ভয় দেখিয়ে দিচ্ছে যে বাসায় গেলে বিপদ আছে? না না ওর কমপ্লেন আমি নাকি ঝগড়ার সময় এমন করে ঝগড়া করি। না ও একটু হাত বেশি নাড়ায়। ওর হাতের অবস্থাটা কি? আমি তো হাত বন্ধ করে বসেছি। এবং আপনারা সত্যি দম্পতি হিসেবে আজকে এখানে শ্রেষ্ঠ দম্পতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং ঝগড়াঝাটি এর ভিতর দিয়ে আপনাদের সম্পর্ক 8 বছরে খুব সুন্দরভাবে গড়াচ্ছে এবং আমরা আশা করবো আজকের ঈদে যে আপনাদের মতো সুখী দম্পতি যাতে আমরা সবাই আমাদেরকে আমরা প্রমাণ করতে পারি, এভাবে আমাদের সুখে স্বাচ্ছন্দ্যে আমরা যদি আমাদের জীবনযাপন করতে পারি। আপনাদের দুজনকে এখানে আসবার জন্য আজকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালোই করো। তারকাদের তো আমরা সাধারণত রূপালী পর্দায় দেখে থাকি। ধরুন রূপালী পর্দার সেই তারকা যদি হঠাৎ করে আপনার সামনে এসে উপস্থিত হয়, রূপালী পর্দা থেকে বেরিয়ে যদি আপনার সামনে চলে আসে, আমার মনে হয় এটা একটু এক্সপ্লেইন করে দিই আমরা দর্শকদেরকে যে সাধারণ মানুষের অনুভূতিগুলো কিরকম হবে, তাদের এক্সপ্রেশনগুলো কিরকম হবে, তাদের রূপালী পর্দার তারকারা যদি তাদের সামনে এসে উপস্থিত হন একটু ভিন্নভাবে, একটু ভিন্ন স্বাদে। এই জন্য এবারে আমাদের অনুষ্ঠানের পর্ব হিডেন ক্যামেরা অথবা লুকানো ক্যামেরা যদি বলা যায়। চলুন দেখা যাক হিডেন ক্যামেরা। ঈদ মোবারক। আমাদের হিডেন ক্যামেরা পর্বের প্রথম আইটেমের অভিনেতা হচ্ছেন রিকশাওয়ালা রূপী শামস সুমন। তার রিকশায় উঠলেই নাকি 10 টাকা ভাড়া গুনতে হবে। চলুন দেখা যাক। টাকা দেন। কোনো জায়গায় যাই নাই ভাই। আপনি চললে 10 টাকা লাগবে। না আমি তো যাই নাই ভাই। না গেলে আপনাকে দিতে হবে 10 টাকা। আমি যাবো না। আমি লাগবে না, আমি চলে যাবো। কি জন্য 10 টাকা দেন আগে? টাকা কি জন্য দিবেন? আমি জানি কিছু আমার আমি লাগা শুরু করতেন। 10 টাকা দেন। না টাকা দিব না। 10 টাকা দেন না। আমি কি নাকি? দেখেন ওই যে ক্যামেরা, প্রিয় দর্শক, চ্যানেল আয়ের ঈদের আনন্দ অনুষ্ঠান ঈদ আনন্দ সব দর্শকদের যারা আপনারা সেটের সামনে এখন বসে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের এবারের আইটেমের অভিনেত্রী হচ্ছেন শ্রাবন্তী। এসেছেন খেতে একটি ফাস্টফুডের দোকানে, অথচ পণ করেছেন খাবারের বিল তিনি দেবেন না। আপনি কেমন আছেন? আপনাদের আমি খুব কোথায় যেন দেখছি আর কি।
ও তো টেলিভিশনে অভিনয় করে। কিছু খাবেন আপনি? চিকেন নাগেট সবগুলো ফুল মিল দিবেন, হ্যাঁ? ফিশ অ্যান্ড চিপস দেন, তারপরে হট ডগ দেন। পিজা খান আপনি? পিজা খাবেন? না না, আপনি খান না একটা খান? আরে পিজা দিয়ে দেবো একটা। আপনি কিছু খাবেন না? না, আপনি খান। আপনি আমাকে খাওয়াচ্ছেন কিন্তু। আমি খাওয়াচ্ছি মানে? আচ্ছা আচ্ছা শুনেন, আমার অভিনয় কি আপনার ভালো লাগে? হ্যাঁ, আমি আপনার প্রচন্ড ভক্ত একজন। তাই না? হ্যাঁ। তো আপনি আমাকে খাওয়াতে পারেন। প্লিজ খান। আমি তো প্রস্তুত না তো। আমাকে একটা খাবার খাওয়াতে পারবেন না আপনি, এটা একটা কথা? আসলে আমার খুব কষ্ট পাচ্ছি। মানে আমার তো পকেটে 26 টাকা, আমার এই এটা এখন বলবেন, আপনি এটা দিয়ে দেবেন, আমি তো জানি না। না না, দেখেন আমার কাছে কোনো টাকা নেই, আমি তো আমার এই অবস্থা, আমি দেখেন এখানে প্রচন্ড আলোচনা, আমার কিন্তু প্রেস্টিজের একটা ব্যাপার আছে। আমার দিয়ে দেবেন, এটা আমি তো জানি না। আমি দিতে পারবো না ভাই, আমি আচ্ছা দেখেন দেখেন, ওই যে ওখানে একটা ক্যামেরা আছে, ওই যে তাকান দেখেন, আমরা জাস্ট আপনাকে বোকা বানাবো। সবাইকে শ্রাবন্তীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আমাদের এবারের অভিনেতা হচ্ছেন আব্দুল কাদের, অথচ একটি দোকানের সেলসম্যান সেজে তিনি স্বীকারই করছেন না যে তিনি আব্দুল কাদের। আমি আব্দুল কাদের না, জি না, আমি আব্দুল কাদের হতে যাবো। এই ভুল তো অনেকেই করে, বহু চেহারা আছে আমার, অনেকেই ভোটা করে চেহারা, এখন হয়ে যাওয়া অসুবিধা মানে সবাই ভাবে যে আমি আব্দুল কাদের। এখন আমি যতদিন থেকে ভাই আমি আব্দুল কাদের না, বুঝতে পারি না। আসলে প্রশ্ন করে না, আব্দুল কাদের গানে শুনেছি আমি বিক্রমপুর, আর আমার সবচেয়ে মজার ব্যাপার আমার জীবন রয়েছে একদিন রিয়েল আব্দুল কাদের এই দোকানে আসে, আসার পরে আমাদের দিকে চমকে মিলা বসে আছে সামনে, কনফিউজ, আমি মনে হচ্ছে চেহারা দেখলাম সেদিন, মানে ভূতের মতো একটা দেখে চমকে উঠলাম আমি। আশ্চর্য হয়ে আমার নেই, আমাকে তাকে বৌদি বলছে, কি কিনবেন বলেন? জামা শার্ট থেকে সব দিয়ে কোট আছে মধ্যে দিয়ে, ব্যাগ আছে, আসলে আসলে সত্যি কথা বলি, আমি আসলে আব্দুল কাদের। ক্যামেরা আছে, অফিসের ক্যামেরা, ক্যামেরা। শুধু দর্শক মন্ডলী, ঈদ মোবারক। ঈদের আনন্দকে ধরে রাখুন, প্রচুর মজা করুন, ছোটদের সাথে মজা করুন, বড়দের সাথে মজা করুন, মজা করার মাঝে মাঝে হাসেন, আবার খান, আবার হাসেন, আবার খান। আব্দুল কাদেরের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। রাজনীতি জিনিসটা কিন্তু আসলে রাজার নীতি নয়, কেননা আমাদের দেশে এখন আর রাজা নেই, আছে, কিন্তু তাও তো আমরা রাজনীতি করি। রাজা না থাকলেও রাজনীতি ঠিকই থাকবে, রাজনীতি থাকবে গণমানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, আপনাদের জন্য থাকবে রাজনীতি। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে আমাদের আস্তে আস্তে রাজনীতিবিদদের সাথে সাধারণ মানুষের দূরত্বটা যেন দিন দিন একটু একটু বেড়ে যাচ্ছে। এটা মোটেও সুখনীয় কোনো বিষয় নয়। সাধারণ মানুষেরও রাজনীতিবিদদের সম্বন্ধে ধারণাটা যেন আস্তে আস্তে একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে, একটু পর হয়ে যাচ্ছে। আমার টেলিভিশনে যেহেতু আমি মাঝে মাঝে অনুষ্ঠান করি, আমাকে কিন্তু অনেকে বলেন যে আপনি যখন টেলিভিশনে উপস্থাপনা করেন তখন কিন্তু মনে হয় না যে আপনি একজন সংসদ সদস্য, ইউ আর এন অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, শুড ইউ ডু ইট। আবার অনেকে আছেন যারা এর উচ্ছ্বসিত প্রশংসা করেন। এখানে একটা পার্থক্য রয়েছে এই জন্যই যে আসলে আমরা যারা জনপ্রতিনিধি, যারা সংসদ সদস্য, আমরা কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করি, আমরা আপনাদের প্রতিনিধিত্ব করি।
সো আই হ্যাভ টু বি ওয়ান অফ ইউ। আমাকে তো আপনাদের মধ্যে থেকে একজনকে হতে হবে। তারাই সংসদ সদস্য হবেন যারা সাধারণ মানুষের থেকে একজন। সুতরাং আপনাদের মতোই আমাদেরকে হতে হবে। আপনাদের থেকে আলাদা হলে কখনো আপনাদের প্রতিনিধিত্ব করা যাবে না। আজকের অনুষ্ঠানে আমাদের এবারের পর্বে আমরা আপনাদের সম্মানিত সংসদ সদস্য যারা আপনাদের প্রতিনিধিত্ব করছেন জাতীয় সংসদে, সরকারি দলে হোক, বিরোধী দলে হোক, অথবা মন্ত্রী পরিষদে হোক, তারা আসবেন। তারা আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাবেন, কিন্তু একটু ভিন্ন মেজাজে তারা শুভেচ্ছা জানাবেন। যেরকম আমি বিক্রমপুরের ছেলে, আমার বাড়ি শ্রীনগর আমরা বলি, কিন্তু আমরা কিন্তু বলি ছিন্নগর। আমার একটা ইউনিয়ন আছে, ওই ইউনিয়নের নাম হচ্ছে গিয়ে কবুতর খোলা, কিন্তু আমার এলাকার লোক এবং আমরা সবাই বলি কৈতর খোলা। এই যে একটা ভাষার পার্থক্য, এভাবে আমরা চাচ্ছি যে আজকে আমাদের যারা আপনারা যারা রয়েছেন এবং এই টেলিভিশনের সামনে লক্ষ কোটি দর্শক যারা রয়েছেন, আপনাদের সবাইকে আপনাদের সম্মানিত প্রাণপ্রিয় জনপ্রতিনিধিরা, মন্ত্রী পরিষদের সদস্যরা ঈদের শুভেচ্ছা জানাবেন। তাদের নিজ নিজ যেখান থেকে তারা নির্বাচিত হয়েছেন সেই এলাকার আঞ্চলিক ভাষায় তাদেরকে জানাতে হবে। উদ্দেশ্য আপনাদের সাথে আমাদের দূরত্বকে আস্তে আস্তে কমিয়ে আনা, আমরা আপনাদের একজন হতে চাই, সেই জিনিসটাকেই সুন্দরভাবে উপস্থাপনা করা। আই পর্যটন নগরী কক্সবাজার জেলাবাসীর পক্ষতুন আরা দেশবাসীর ঈদ মুবারক জানের এবং এই ঈদের বন্ধত আরা দেশবাসীর হাস্যবাজার বেড়াইতে আইবল্লা বলি দাওয়াত দির। সিলট অঞ্চলের মানুষের পক্ষ থাকিয়া মৌলিবাজার এক নির্বাচনী এলাকা আমার বড়লেখা থানার প্রতিনিধি হিসাবে বড়লেখার মানুষের পক্ষ থাকিয়া সারা দেশের সব মানুষরে ঈদর শুভেচ্ছা এবং সালাম। আপনারা ভালো আছেন নি? নোয়াখালীর ব্যাক মানুষের পক্ষতুন আমনগরে বেগমগঞ্জ সোনাইমুড়ি চমুনির মানুষের সকল ভাই বোন করে ঈদের শুভেচ্ছা। আপনাকেও অনেক ধন্যবাদ আইছেন আজকে ঈদ উপলক্ষে। তা আমি আমার নিজের পক্ষ থেকে আর আমার এলাকার জনগণের পক্ষ থেকে আমি দেশের সব মানুষের ঈদ মোবারক জানাইতেছি। আমার নিজের পক্ষ থেকে জানাইতেছি আমার এলাকার মানুষের ঈদ মোবারক। আর অত্যন্ত আপনজন আর এলাকাবাসী বলখালী, চানগাঁও, পাঁচলাইশ, বাইজিৎ থানার জনগণ এবং আর দেশের গিয়ে বাইল আসসালামু আলাইকুম। আজ এই খুশির ঈদের মধ্যে অন্ডারে শুভেচ্ছা জানাতে পারি আমি অত্যন্ত আনন্দিত মনে করি। আমি আশা করি এই বছর আগামী বছর ঈদ পর্যন্ত আমরা সুস্বাস্থ্য কামনা করি এবং ভালো তখন শান্তির তখন বহুয়ালকে শান্তি বাদ করতে পারি। আল্লাহ রবুল আলমিন যেন আরে এই তৌফিক দে এবং দেশের মানুষ দেশের যেন শান্তি আরও স্থাপিত করতে পারি এবং আর এলাকারে উন্নয়ন করতে পারি। অন্য ব্যাগুনের সাহায্য সহযোগিতায় অবশ্যই আরও বৃহত্তর আঙ্গিকে আমরা দেশের লাই বহুত ভালো হাত করতে পারছুম এবং আগামী প্রজন্মলাই আগামী ভবিষ্যতের যেন সুন্দর একখান দেশ উপহার দিতে পারি এই আল্লাহ রব্বুল আলমিনের কাছে ঈদের মাগফিরাতের মধ্যে কামনা করি দিয়ে অন্য ব্যাগুন দোয়া সাহেব। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রিয় দর্শক, এবার আমাদের বিদায় নেবার পালা। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন এবং টিভি পর্দার দর্শক, লক্ষ কোটি দর্শক যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, আপনারা আমরা একত্রিত হয়ে আজকের এই ঈদের আনন্দের আয়োজনকে সার্থক করতে পেরেছি এবং আমাদের এই ঈদের আনন্দ পূর্ণতা লাভ করেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং সেই সাথে আমরা বলি না যে শেষ হয়েও হলো না শেষ, আমরা যদি বিদায় নিচ্ছি তবু থেকে যাচ্ছে আপনাদের জন্য আমাদের শেষ আয়োজন, একটি মিউজিক ভিডিও। যে গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন আপনাদের আমাদের খুবই পছন্দের ব্যক্তি ডক্টর বি চৌধুরী। ওই গানটি শুনেই আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। যাবার বেলায় শেষ কথাটি যাওয়া বলে, শেষ কথা আমাদের আসলে কি থাকলো? আমরা অনেক ঈদের আনন্দ করলাম, তবে আমাদের প্রতিজ্ঞা যেটা থাকবে, অঙ্গীকার যেটা থাকবে, যে আগামী বছরের ঈদ আমাদের আরও বেশি আনন্দ মুখর হবে। শুধু আমার একার বা লোপার একার আনন্দ বা আপনাদের আনন্দ নয়, জাতি হিসেবে আমরা একটি আনন্দিত এবং গর্বিত বাংলাদেশ গড়ে তুলব আমাদের সন্তানদের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য। হিংসাকে আমরা ঝেড়ে ফেলে দেব, আমরা দুর্নীতিকে ঝেড়ে ফেলে দেব, আমরা সন্ত্রাসকে ঝেড়ে ফেলে দেব এবং পবিত্র মনের অধিকারী হব। এই প্রতিজ্ঞা নিয়ে, এই অঙ্গীকার নিয়ে এবং আরও অনেক বেশি বেশি আনন্দিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। শুভ দিন, শুভ দিন, শুভ দিন।
শুভ দিন শুভ দিন এদিনে মনে পড়ে তোমাদের আমরা ভালোবাসি তোমাদের শুভ দিন শুভ দিন শুভ দিন শুভ দিন শুভ দিন শুভ দিন স্বাধীনতা যোদ্ধা তোমাদের সালাম তোমাদের সালাম হে মহান স্বাধীনতা যোদ্ধা তোমাদের সালাম তোমাদের সালাম মঙ্গল হোক সবার মঙ্গল থাক সবাই মঙ্গল হোক সবার মঙ্গল থাক সবাই শুভ দিন শুভ দিন শুভ দিন শুভ দিন শুভ দিন শুভ দিন অবচরিত্রবান অবসত্যবাদী সন্ত্রাস বিরোধী হিংসা বিরোধী অবচরিত্রবান অবসত্যবাদী সন্ত্রাস বিরোধী হিংসা বিরোধী সত্য পথের দিশারি সত্য পথের দিশারি শুভ দিন শুভ দিন শুভ দিন সব মানুষে বাসবো ভালো মাতা পিতা গুরুজন শিক্ষকের বাসবো ভালো গর্ব স্বদেশ আপন প্রিয় জন্মভূমি ও জন্মভূমি প্রিয় জন্মভূমি ও জন্মভূমি বাসবো ভালো তোমাকে প্রাণের চেয়েও বেশি বাসবো ভালো তোমাকে প্রাণের চেয়েও বেশি মানুষের মতো মানুষ হব পবিত্র মনের মানুষ হব মানুষের মতো মানুষ হব পবিত্র মনের মানুষ হব